যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। উনি 11-র পরে আসা মাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। কি শেষ পর্যন্ত মিলল তো? বলেছিলাম না পিসি ভাইপোর মধ্যে কোনো ঝগড়া নেই। শেষ পর্যন্ত দেখলেন তো, পিসির মঞ্চে ভাইপো উপস্থিত এবং বললেন আমার গলা কেটে দিলেও আমার গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। পরিষ্কার করে বলে দিলেন। অনেক বড় বড় তাবড় তাবড় সাংবাদিকরা বলেছিলেন পিসি ভাইপোতে বিরাট ঝগড়া, ভাইপো আলাদা দল করছে। আগের ভিডিওতেই আমি বলেছিলাম ভাইপো কোনো আলাদা দল করছে না, গোটাটাই গটা। এটাকে বলে হেডলাইন ম্যানেজমেন্ট। এবং এই মিডিয়াতে বড় বড় তাবড় তাবড় সাংবাদিকরা, বড় বড় ইউটিউবাররা বলছিলেন পিসি ভাইপো বিরাট ঝগড়া, ভাইপো আলাদা দল করছে। প্রমাণিত হলো তো কোনো কিছু হচ্ছে না, এবং গোটাটাই ভাসিয়ে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। এবং যারা মিডিয়া খবর করেছিলেন তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলেন তো, তাদের ঘাড়েই দোষটা চাপালেন যে মিডিয়া ভুল খবর দেখাচ্ছে। মিডিয়া ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হয় এভাবে। আবারও বলছি, ভুল খবর করলে ক্রেডিবিলিটি নষ্ট হয়। সেই ভুল খবর আমি করি বা অন্য কেউ। খবর করতে গেলে সূত্রের উপর বিশ্বাস রাখতে হয়। কিন্তু আমরা যাদের কাছে খবর শিখেছিলাম, যেসব গুরুদেবের কাছ থেকে, সাংবাদিকদের কাছ থেকে, তারা বলেছিলেন যে খবর তোমাকে দিচ্ছে সোর্স কেন খবর দিচ্ছে এবং খবরের ইম্প্যাক্ট কি হতে পারে এটা ভেবে খবর করো। আজও সেটা আমি বিশ্বাস করি এবং সেটা মেনে চলি। এবং প্রমাণিত হলো পিসি ভাইপোর কোনো ঝগড়া নেই। প্রমাণিত হলো কারণ আগেই আপনাদেরকে বলেছিলাম, ওই ভিডিওতেই বলেছিলাম যেটা আই বাটনে চলছে এখন, সেই ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উত্তরাধিকারী হলে হতে পারেন, আর কেউ উত্তরাধিকারের জায়গায় নেই। কেন তিনি ঝগড়া করবেন? ঝগড়া করে কী বা করে নেবেন? আর ঝগড়া করে তিনি বুঝতে পারবেন, যদি করেনও তর্কের খাতিরে, ধরে নিলাম ম্যাথসের ফর্মুলা হিসেবে, তাহলে তিনি কি করবেন? কেউ কি এই করে কমে খাবার প্ল্যাটফর্ম যার নাম তৃণমূল কংগ্রেস সেটে ছেড়ে অন্য জায়গায় যাবে? যাবে না। এর জন্যই। এবং এই যে আরেকটা রঙ্গমঞ্চ হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এই রঙ্গমঞ্চে বেশ বড় বড় কথা বলেছেন। অনেকে আপনারা ওভারলুক করে দিতে পারেন, তার জন্য আবার আজ আপনাদেরকে এটা শুনিয়ে দিই যে এই রঙ্গমঞ্চে কি কি তামাশা হলো। প্রথমে শুরু করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো বেশ ইন্টারেস্টিং। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সংবাদ মাধ্যমে নেতাদের বেফাঁস মন্তব্য করতে না। সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। নেতারা তৃণমূল কংগ্রেসের বিশেষ করে ওই খবরে ভেসে থাকতে ভালোবাসেন। বিজেপির 12 জন সাংসদ আছে, তাদের খুঁজেই পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। কয়েকজন সাংসদ বাদ দিয়ে সেই সাংসদদের তাদের সংসদীয় এলাকার বাইরের মানুষ চেনে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন এলাকার কে সাংসদ মানুষ ভালো করে চেনে। কেন চেনে জানেন? এই মিডিয়ায় তারা ভেসে থাকে বলে। আর মিডিয়ায় তারা ভেসে থাকতে চায়। তাদের এই যে মিডিয়ায় ভেসে থাকা, তাদেরকে দেখাচ্ছে, এটাই তো তাদের রুজিরীতি। তাদেরকে যদি দেখাই না যায় তাহলে তাদের পাত্তা দেবে কে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, বেঈমানদের আমি চিহ্নিত করেছিলাম। মানে তিনি মন্তব্য করতে চেয়েছেন ওই মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের দিকে। যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। মুকুল রায় 2021 সালের নির্বাচনের পর যখন ফিরে এলেন, আচ্ছা আপনি যখন চিহ্নিত করেছিলেন, তাহলে আপনি অভিষেকবাবু মুকুল রায়কে ফের দলে নিলেন কেন? বেঈমানকে জায়গা দিলেন কেন? একটা বেঈমানকে কে জায়গা দেয়? বেঈমানকে যে জায়গা দেয় সে বেঈমান হয় না? চোরের সঙ্গ চোর হয় না? উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন। আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। মুকুল রায়কে নিয়ে দলে কি উপকারটা হলো? অসুস্থ হয়ে গেলেন কদিন পরে। সে অসুস্থতা নিয়ে নানা জল্পনা আছে, আমি সেই জল্পনায় যাচ্ছি না।
বলা হয় নাকি তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সে বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ঠিক আছে, মুকুল রায় দলে নিয়ে কোনো উপকার হয়েছে? আজও মুকুল রায় বিজেপির মুকুল রায় না তৃণমূলের মুকুল রায় বলা যায় না। মুকুল রায় শেষ দিন অবধি বলেছেন তিনি নাকি বিজেপি করেন। এখান থেকে প্রশ্ন উঠেছিল তার মানে মতিভ্রম হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু মুকুল রায়কে আপনি যদি চিহ্নিত করেন তাহলে মুকুল রায়কে আপনি দলে নিলেন কেন? কি লাভটা হলো? কোনো কাজে তো এলো না মুকুল রায়, না বিজেপির কাজে এলো না তৃণমূল কংগ্রেসের কাজে এলো। আরেকটা বড় কথা বলেছেন যে আমার কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। বেরোক, আমাদের কোনো আপত্তি নেই। তো আপনি পিসির নাম নেবেন, আপনি আপনার দলনেত্রীর নাম নেবেন, কে বারণ করেছে? মিডিয়ায় কি ভাসানো হলো, মিডিয়ায় কে খাওয়ালো, আপনারই তদন্ত করে দেখুন না। দেখবেন আপনাদের দলের নামের লোকজন বেশি বেরোবে, দলেরই লোকজন বেশি বেরোবে যারা এই খবরটাকে বাজারে রটিয়ে দিয়েছিল। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? এই যে আইপ্যাকের বিরুদ্ধে এত কথা বলা হলো, এত কথা বললেন আপনাদের দলের বিধায়করা সাংসদরা, কোনো ব্যবস্থা হয়েছে তাদের বিরুদ্ধে? সবটাই রাজনীতি দাদা, আমরা সবই বুঝি। এবং এই রঙ্গমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ভালো মন্তব্য করেছেন, আমার খুব মজা লেগেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের বৈঠকে বললেন, বৈঠক রঙ্গমঞ্চ যাই হোক দলের মঞ্চ, সেখান থেকে বললেন 5টা সিটে তাদেরকে হারানো হয়েছে। সরকারে আপনারা বেশিরভাগ সিট জেতেন আপনারা, বিরোধীরা ঠিক করে প্রচার করার সুযোগ পায় না, সেখানে আপনাদেরকে 5টা সিটে হারিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। ভাবা যায়? আরে বাবা, তাহলে তো ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আপনাদের থেকে বেশি, তাহলে তারা সিট কম পায় কেন? আপনাদের কি দান করে দেয় সেটিং? আজব তো। আচ্ছা দিদিমণি, এতদিন তো আপনারা বলতেন লোকসভা ভোট এলে 42-এ 42। আচ্ছা 42-এ 42 এবার শোনা গেল না কেন? এবারও আপনারা বেশি সিট জিতেছেন, তারপরেও 42-এ 42 কিন্তু আমরা শুনিনি। কেন শুনিনি? কনফিডেন্স কি লো? আর এই লো কনফিডেন্স থেকে আরেকটা কথা বলতে আমার ইচ্ছে করছে, সেটা হচ্ছে এবার বলা হচ্ছে যে 215টা আসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন 215টা আসনে পাবেন। আচ্ছা 215টা যে আসন পাবেন, তাহলে বাকি আসনগুলো কে পাবে? এখন থেকে বিরোধীদের এতগুলো সিট ছেড়ে দিলেন, সবকটা সিটে আপনি তো প্রার্থী, তাহলে সবকটা তো আপনার জেতা উচিত। তাহলে বিজেপি বা সিপিএম জিতবে কেন? সিপিএমকে আমি আশা করছি না একটা সিটও সিপিএম জিতবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ভোট কেটে তৃণমূলের সুবিধা করার জন্য সিপিএম প্রার্থী দেবে, কংগ্রেসও তাই। এবার তাদের জোট হবে না ভোট হবে না কি হবে বোঝা যাচ্ছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু এতগুলো আসন ছেড়ে দিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2004-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2004-এ 39% ভোট পেয়েছিলেন, জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, একটা সিট তিনি পেয়েছিলেন। 2004 আমার খুব ভালোভাবে মনে আছে, কলেজে পড়তাম তখন আমি। মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে একা দক্ষিণ কলকাতা থেকে জিতলেন, বাদ বাকি সব হেরে গেছিল তাদের। 42-এর মধ্যে 41টা তার ক্যান্ডিডেট হেরে গেছিল, 39টা ভোট। আর সেই বিজেপি এখন এই 38-39 ভোট এখনো বিজেপির রয়েছে। আর বিজেপি এই শতাংশ আসন পেয়ে অনেকগুলো আসন জেতে, তাই বিজেপির ক্রেডিবিলিটি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি থেকে অনেক বেশি। আর 2004-এ মনে করিয়ে দিই, আপনি হেরেছিলেন তার কারণ আপনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার আগের বছর একদম দেওয়াল লেখা হয়ে গেছিল বিজেপির সঙ্গে জোট হবে, হঠাৎ করে আপনি বিজেপির সঙ্গ ত্যাগ করলেন। তখন থেকেই আপনার মনে ছিল ইসলামিক ভোট, মুসলিম ভোট ব্যাংক, আর তার জন্য বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন গোধরা কাণ্ডের পর, মনে পড়ে? কিন্তু সেই গোধরায় কি বেরোলো? সেই গোধরায় বেরোলো অন্তত আদালতের তদন্তে যে বিজেপির তাতে নরেন্দ্র মোদীর তাতে হাত ছিল না। ক্ষমতা চাইলে অনেক কিছুই হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজও আপনি বিজেপির বিরোধিতা করছেন সেই আমল থেকে। তাতে লাভটা কি হলো পশ্চিমবঙ্গে আপনি ক্ষমতায় এলেন আর ন্যানো কারখানা চলে গেল কোথায়? গুজরাটে। এখনো কারখানা চলে যাচ্ছে কোথায়? গুজরাটে। আদানি বিরাট বড় শিল্প বিপ্লব করবে এই রাজ্যে, সেই শিল্প বিপ্লব চলে গেছে রাজস্থানে, জানেন? আদানির সমস্ত লগ্নি রাজস্থান চলে গেছে, আদানি এখানে লগ্নি করেন। তাজপুর পোর্টের কি অবস্থা তাজপুরবাসীও জানে, পশ্চিমবঙ্গবাসীও জানে, তাজপুরে কোনো পোর্ট হয়নি। তাই এই নেতারা
যতই যা বলুন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকলে শিল্প আর হচ্ছে না, অন্য কিছু হতে পারে। মানুষের পকেটে 1000 টাকা করে ঢুকবে, মেয়েদের পকেটে, বাচ্চাদের ট্যাব দেওয়া হবে, সেই ট্যাবে তারা পড়াশোনা করুক আর গেম খেলুক, সেটা আলাদা ব্যাপার। সাইকেল দেওয়া হবে, সেই সাইকেলে করে মাঝে মধ্যে সুজন চক্রবর্তীরা প্রচারে বেরোবেন, মাঝে মধ্যে মেয়ের বাবারা বাজার করতে যাবেন, খুব ভালো কথা, দান খয়রাতি চলুক, কিন্তু উন্নয়ন পশ্চিমবঙ্গবাসী এই তৃণমূলের কাছ থেকে আশা করবেন না। এখানে রঙ্গমঞ্চ হবে, তামাশা হবে, ছেলে ভোলানো জিনিসপত্র হবে, মেয়ে ভোলানো জিনিসপত্র হবে, মুখ্যমন্ত্রী পার্ট করে দেবেন প্রেম করার জন্য, সবার জন্য সব কিছু হবে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে, কিন্তু উন্নয়নটা দয়া করে এক্সপেক্ট করবেন না। আপনার সামনে রাস্তা, সকালবেলা গাড়ি নিয়ে বেরোবেন, ঢকঢক 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 করতে করতে যাবেন, খানাখন্দ পেরিয়ে মনে হবে মঙ্গল গ্রহে না চাঁদে কোথায় আছি বুঝতে পারবেন না। অন্য রাজ্যের ইউটিউব ভিডিওগুলোতে দেখে নেবেন অন্য রাজ্যের রাস্তা কতটা সুন্দর, বা অন্য রাজ্যে ঘুরতে গেলেও তো আপনাদের এক্সপিরিয়েন্স হয়। কিন্তু ওই দান খয়রাতি করতে গিয়ে রাজ্যটা রসাতলে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। ফের দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওয়। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।